বিষ্ণুদেবকে কোর্টে তুল গীতা ও অগ্নিজিতের বিরুদ্ধে এবং মৈত্রীকে জেলে দিল। বন্ধুরা, আমরা গীতা এলবিক চলন্ত পর্বে দেখতে পাব যখন গীতার সাথে গিয়ে জেলে দেখা করে বিষ্ণুদেব ও গীতা, তখন বিষ্ণুদেব বলে, আমি নদীকে আমার থেকে ভালোবেসেছিলাম এবং নদী তার পরিস্থিতি হিসেবে আমাকে দোষী সাব্যস্ত করেছে। যেই ভালোবাসায় আজ আমি মুগ্ধ এবং আমি স্নিগ্ধতা দেখেছিলাম যে মেয়েটি আমাকে ছাড়া কোন কিছু ভাবত না, সেই মেয়ের নজরে আমি আজ খারাপ দেখেছি আমার নিজের জন্য এবং আমাকে সে নিজে না করে পড়তে ব্যস্ত। আর তুমি কি বলব গীতা? ও যখন আমাকে জড়িয়ে ধরত, আমাকে কে কাছে এনেছিল, আমি ওর কাছে যখন মিউজিক শিখেছিলাম প্রত্যেকটা মোমেন্ট আমার মনে আছে এবং আমি যখন মিউজিক শেখাতাম তখন মনে হতো ওর কাছ থেকে আমি শিখছি কিছু ভালোবাসা, শিখছি নতুন করে মানুষ চিনছি এবং আমার মধ্যে যে একটা ভদ্রসভ্য বিষ্ণুদেব আছে সেই বিষ্ণু ঠাকুরের প্রতিভা আমি যেন ফুটে উঠত আমার মধ্যে। কিন্তু আমার প্রমাণ হিসেবে কি দিল নদী? আজ আমি হারিয়ে গেছি নদীর চোখে। সে নদী আজ আমার সাথে দেখা করতেও আসে না, আমাকে খোঁজও নেয় না। আমি কি করব বল গীতা? আজ ভালোবাসার জন্য আমি কাঙ্গাল। আরেকটা কথা বলবো, সেই দিন কিন্তু আমি প্রাপ্য এসব হচ্ছে আমি কিন্তু জানি না। পৃথি গিয়েছিল এবং পিতৃত্বের ব্যাপারে আমি কিছুই জানি না। সে হঠাৎ রাত্রে আমি জানতে পারি যে পিতৃত্ব হারিয়ে গেছে এবং সেখানে মৈত্রী এসে আমাকে জানায় যে এখান থেকে নাকি পাপ্পু হারিয়ে গিয়েছে, পাপ্পুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম এবং সেই রাত্রিটা আমার কাছে খুব আনন্দর কেটেছে, মস্তি করেছি, আনন্দ করেছি। বিশাল বড় একটা পার্টি অর্গানাইজ হয়েছিল আমাদের বাড়িতে এবং সেই পার্টি চলতে চলতে সবকিছু ঘটছিল। আর তখন গীতালেবী বলে, তাহলে আপনি কি জানতেন যে পাপ্পুর এত বড় বিপদ হয়েছে? কে এর সাথে যুক্ত আছে? তখন সে বলে, আমি কিছুই বুঝতে পারিনি, আমি তো ওখানকার অর্গানাইজেশনের মধ্যে হেড ছিলাম, সবাই আমাকে নিয়ে ব্যস্ত ছিল, ফটো তুলছিল, সবাই আমাকে ভালোবেসে আবদার করছিল। কিন্তু তার মাঝখানে যে আমাকে রাত হতে হতেই হঠাৎ রাত 1-1:30টার সময় অ্যারেস্ট করল এবং পরের দিন সমস্ত প্রমাণপত্র জেলে আমাকে কোর্টে তুলে জেলে পাঠিয়ে দিল। কি হলো আমি কিছু বোঝার আগেই। আর গীতা, তোমাকে দেখে দেখে মনে হচ্ছে তুমি খুব ভালো, তোমার প্রতি আমি মায়া জড়িয়ে গেছি। তখন গীতা বলে, আমি প্রেগন্যান্ট, আমার স্বামী আছে। আর তখনই বিষ্ণুদেব বলে, আমি মায়ায় জড়িয়ে গেছি কিন্তু আমি ভালোবাসিনি তোমাকে, তোমাকে আমি প্রপোজ করব না। কিন্তু এটা চিন্তা করো না গীতা, তুমি একটা ফালতু চিন্তা করছো, আমি তোমাকে প্রপোজ করব না। যাই হোক, কিন্তু তোমাকে দেখে আমি বাঁচার আবার একটা কারণ পেয়েছি, আমার মনে হচ্ছে আমি বাঁচতে পারব। আর এই কেসটাতে তোমাকে খুব সাবধানে থাকতে হবে। তোমার উপরে যখন তখন ষড়যন্ত্র হতে পারে, বিপদ আসতে পারে তোমার উপর ঘনিয়ে, সেই বিপদের শিকার হয়ে যেতে পারো তুমি। তখন গীতা বলে, কিচ্ছুটি হবে না, আমার চিন্তা নেই, আমি লড়াই করে জিতে যাব। তখন বৈষ্ণুদেব বলে, কি হয় না হয় সেটা ভাগ্যের বিষয়, কিন্তু সাবধানে থেকো। তখন গীতা বলে, আমার একটা সবাই কুবাদ আছে যে আমার কোর্টের ভিতরে মুখ চলে আর কোর্টের বাইরে হাত, তাই জন্য আমার নাম গীতা এলএলবি, মনে রাখবে এটা। আর এটাই হয়তো আমাকে এই পাওয়ারটা দিচ্ছে। তখন বিষ্ণুদেব এখান থেকে বলতে থাকে, এমন একটা মেয়ে প্রত্যেকটা ছেলের জীবন আসা দরকার। প্রত্যেকটা ছেলে এমন একটা নারী পাক যেমন তার হাত ছাড়বে না, সর্বদা তাকে আক্রোশ করে রাখবে, তার প্রতি ভালোবাসা দেবে, তাকে আঁকে রাখবে, তাকে যত্ন করবে। আমাকে তো নদী বৃদ্ধি সবাই ফাঁসিয়ে দিল, কিন্তু এই মহিলা আমাকে বাঁচানোর জন্য সব ত্যাগ করতেও রাজি। একেই দেখে মনে হচ্ছে আমাকে আবার বাঁচতে হবে, আমাকে আমার লাইফে নতুন সুর এনেছে, তাল আনছে। এই তাল সুর আমি আবারও চাই এবং আমি তার জন্য সবকিছু শেষ করে দেব। প্রয়োজন পড়লে আমি এই সুরতাল জন্য সবকিছু ত্যাগও করতে পারি। তখন বিষ্ণুদেব বলে, আমাকে কিছু করতে হবে এবং এখান থেকে বার হতে হবে খুব শীঘ্র। কিন্তু কি করব আমি? কেন কি করব? এখানে সবকিছু তো আমাকে ফাঁসি দিয়েছে, সবাই আমাকে মারার চেষ্টা করছে, কিন্তু আমি বাঁচতে চাইতে গেলে তো সবকিছু ত্যাগ করেছি। আর কি ছাড়বো আমার হাতে? আমার জীবনটা ছাড়া। তাহলে কি তা আমি এবার নিজেকে শেষ করে দেব? আমি কিচ্ছু বুঝতে পারছি না।
তখন বিষ্ণুদেব হাউমাউ করে কাঁদতে থাকে এবং বলে, ভগবান আমাকে সাহায্য করো, আমি আর পারছি না। উল্টো দিকে আমরা দেখব গীতা এলএলবির বাড়ি চলে যায় এবং সেখানে গীতা এলএলবি বাড়ি গিয়ে দেখতে পাই তার সামনে তার শ্বশুর মশা দাঁড়িয়ে এবং তখন গীতা বলে, কি হয়েছে? আপনি এমনভাবে সামনে রাস্তা আটকে আছেন, আমার বলছে কি হয়েছে সেটা তুমি ভালো রকম ভাবেই জানো। কেন আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি? কেন তোমাকে আমি আজ কথার জালে ফালছি? তখন অগ্রিজিত বাবু বলে, তুমি কেন বারবার ওই নোংরা জায়গাটায় যাচ্ছ কেন? ওই নোংরা ব্যক্তির সাথে মিশছ কেন? তাকে প্রশ্ন আবাদ করতে থেকেছ। তুমি বারংবার আমার কথা খেলাপ করছো, আমি তোমার থেকে যথারীতি সিনিয়র এবং তোমাকে আমি বারবার বলছি গীতা এই কেসটাতে ইনভলভ হয়ও না, নিজেকে এমনভাবে বাচ্চার ক্ষতি করো না, আমরা তোমার পরিবারের লোকজন, আমরা তোমার কেয়ার করছি, বাচ্চাটার কেয়ার করছি, প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে চিন্তিত, তুমি এমনভাবে বিস্তার করে ফেলে না নিজের জীবনকে, আর এই সময়টা তোমাকে টেনশন ফ্রি থাকার দরকার, সেখানে তুমি টেনশন নিয়ে ফেলছো, তোমার কি করা উচিত আমি কিছু বুঝতে পারছি না, ঠিক আমি কি বলবো সেটাও তোমাকে বুঝিয়ে ধরতে পারছি না। হ্যাঁ, কি করা? তখনই সে বারবার বোঝানোর চেষ্টা করে, কেটে রাখা বোঝায় যে গীতা এমন করো না, তোমার শ্বশুর এবং বৌমা মিল হয়ে গিয়ে ঝগড়া না করে সমাধান বের করো। গীতা বলে, আমি পারবো না সমাধান বের করতে, এবার আমি এই সত্য করে একটা মানুষকে বাঁচাবো, বিষ্ণুদেবকে আমি বাঁচিয়ে আনবো। উল্টো দিকে আমরা দেখব অগ্নি সেখান থেকে চলে গেলে, চলে গেলে তখনই সেখানে মেহেক ও এলিন হাজির হয়। মেহেক ও এলিন বলে, একটা তোমার কথা বলার ছিল, এই কেসটাতে নিয়ে বিষ্ণুদেবের কাছে আমরাও গান শিখেছিলাম, বিষ্ণুদেবের মানুষটি কিন্তু খুব একটা ভাতে ঘটনা ঘটে, সেখানে আমরা প্রেজেন্ট, একটা কোন কথা বলবে না কেউ, সবাই চুপ, এখান থেকে চলে যাও। এবং তখন গীতাকে অগ্নিজিত বাবু বলে, এই পরিবারে কোন ব্যক্তি যেন ইনভলভ না হয় কেসটাতে, আমি তোমাকে সিনিয়র হিসেবে গীতা বলে দিলাম, ভালোভাবে পরিবারকে টানবে না। তখন গীতা বলে, ইনভক্ত হয়ে গেছে এবং অগ্নিজিত চলে যায়, গীতাও চলে যায়। উল্ট থেকে আমরা দেখব বিষ্ণুদেব সারাদিন চিন্তা করতে থাকে গীতার বিষয়ে এবং তখনই সেখানে এসে উপস্থিত হয় তার গার্লফ্রেন্ড নদী। নদীকে দেখে বলে, আজ নদীর দিক পরিবর্তন হয়ে গেল কি করে? নদী অন্যদিক বইতে বইতে আজ আমার বিষ্ণুদেবের দিক কি করে বইল? নদী তখন নদীকে কোন কিছু বলতে পারে না এবং বলে, এখানে কি দরকার এসছো? বলে, আমার বিয়ে, আমি বিয়ে করব, তাই আমার জন্য এখানে এসছি তোমাকে খবরটা দিতে। তখন বিষ্ণুদেব বলে, বুঝতে পেরেছি, তুমি তো ওই কাজেই আসবে, তাছাড়া আর কোন কারণ আছে নাকি তোমার এখানে আসার? তুমি মানুষটা খুব একটা সুবিধা ছিলেন, আমি জানতাম আগাওরাই, কিন্তু তুমি এতটা ধোঁকাবাজি করবে আমার সাথে বুঝতে পারেনি। হ্যাঁ, আর তুমি কিভাবে তোমার বরকে বলবে যে তুমি আমার সাথে শুয়েছ, রাত কাটিয়েছ, ভালোবেসেছ, আমাকে জড়িয়ে ধরে থেকেছ? তখন প্লিজ আমাকে ক্ষমা করে দাও বিষ্ণু। এস 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 এর কথাবার্তা বলে আমার বিয়েটা ধ্বংস করো না, আমার বাবা মা চাই যে আমি একটা পরিবার করে সংসার করে তোমার এই ভালোবাসাটা ভুলে যায়, একটা খুনিকে ভুলে যায়, তাই জন্য আমার বাবা মা আমাকে বিয়ে দিচ্ছে। তখন বিষ্ণু বলে, তুমি এসব ভুল কথা বলছো, আমাকে ভুল ব্লেম দিচ্ছ, এসব আমি নয়, আমি ভালো মানুষ। তারপরে আমরা দেখব স্বস্তিক ও গীতা একে অপরকে ভালোবেসে জড়িয়ে ধরে এবং রোমান্সিক সিন করে এবং গীতা বলে, ছেড়ে দাও, কেউ এসে যাবে, ফট করে দেখে ফেললে আমাদেরকে এই অবস্থায়। তখন স্বস্তিক বাবু বলে, না, কেউ আসুক, যে আমার কি, আমি আমার বুকে জড়িয়ে ধরতে পারি না, আমি একটু চুমু খেতে পারি না? তখন গীতা বলে, সবই পারো, কিন্তু কেউ যদি ফোন করে দেখে ফেলে আমাদের ভুল করে, তাহলে বিপদ হয়ে যেতে পারে, তো কেন বুঝতে চান না? স্বস্তিক বাবু, পরে ভাববো, পরে হবে, এখন করো না। তখন উল্টো দিকে আমরা দেখব আবার সেখানে বারবার ফোন করতে বলে দেব নদীকে এবং বলে, একটা নাম্বার বলছি তোকে, তাড়াতাড়ি ফোন করো না করতে বলে, এবং সঙ্গে সঙ্গে ফোন লাগিয়ে দিলেই সেই ফোনটা চলে যায় নদীর ফোনটা হস গীতা এলএলবির কাছে। তখন গীতা এলএলবিকে বলে যে নদীর নাম্বার হয়তো, ফোনটা আমি করেছি, বিষ্ণুদেব ফোনটা করেছে আর নদী আমাকে এসে বলছে আজ নদীর খরচ শতা হয়েছে,
সে চিন্তা ভাবনা করে সে তার নদীর গতিবেগ বদলে দিতে চাইছে। আর আমি কি করব এবার? আমি তো তোমাকে দেখে ফিদা হয়ে গেছি। আমার সত্যি কথা বলতে গীতা, তোমাকে একটা গাছের মতো লাগে। সেই গাছের তলায় গিয়ে বসলে আমি নিজেকে শান্ত অনুভব করি, নিজেকে একাকিত্ব দূর করে ফেলেছি। আর তোমাকে দেখার পরে আমি সবকিছু আপন মনে করে ফেলি। তখন গীতা বলে, আমি একটু তোমাকে পরে ফোন করি প্লিজ। তখন বিষ্ণুদেব বলে, কেন, তুমি কি বরের সাথে রয়েছ? বর কি পাশে রয়েছে? সে তুমি থাকো, যা ইচ্ছা করো। কিন্তু আমি একটা কথা বল, ভালোবাসা কি কয়? আমি তোমার সামনে গিয়ে বুঝতে পারলাম তুমি একটা মহিলা, আমাকে যে বাঁচানোর চেষ্টা করেছ বারংবার সবটা দিয়ে। আর নদী তো আমাকে ভাসিয়ে দিয়েছে তার গতিবেগের সাথে এবং আমাকে ঠকিয়েছে বারংবার। আমি বুঝতে পেরেছি নদী আমার জন্য নয়। নদী আমাকে কোর্টে গিয়ে ভুল বলেছিল এবং বলেছিল যে আমি প্রেম ভালোবাসা কিচ্ছু বিশ্বাস করি না। উল্টো দিকে তুমি আমাকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছ। তোমার মতো মানুষ আমি আগে দেখিনি। তুমি গীতা এলএলবি পারবে। তোমাকে ভালো লেগে গেছে। এটাই হয়তো ভালোবাসা কয়, যে একটা মহিলা বাঁচানোর বারবার চেষ্টা করছে একটা পুরুষকে। এবং গীতা ওম বিশ্ব।